কুষ্টিয়ার দেশটা হচ্ছে একটু সাংস্কৃতিক মানা দেশ আর কি। যেমন সঙ্গে সঙ্গে ক্যামেরায় দেখা যায়, তখন তো দেখা যেত না, দেখতে গেলে 3 দিন টাইম লাগতো। আমরা তখন পারিশ্রমিক চাইতাম না, আমরা চাইতাম অভিনয়টা কেমন করব। নাটক করতে পারি নাই, এত ভিড় এত মব হয়েছিল যে রূপবানটা একটা মাত্রই ছবি, যে ছবিটা যে গ্রামের মেয়েদেরকে বাসার থেকে বের করে সিনেমা হলে নিয়ে আসে। যদি গল্পটা ভালো হয়, গল্প যদি আমাদের টেনে নিয়ে যায়, তাহলে মানুষকে ওই স্ক্রিনের মধ্যে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম, আসেন। দর্শক, এতক্ষণ আপনারা যার কথা শুনছিলেন সে এখন আমাদের সামনে বসে আছে। আপা, আপনি কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো? জি আপা, ভালো। আপা, আমরা জানতে চাই, এই যে আপনার তন্দ্রা মজুমদার থেকে সুজাতা হয়ে ওঠার যেই গল্পটা, আমরা এটা জানতে চাই। গল্প ঠিক না, কারণ যখন আমরা অভিনয় জগতে আসি, আমি তো ধারাপাতে প্রথম আমার ছবি এবং আগমন আর কি। আমি যখন ধারাপাতে অভিনয় করি, তারপরে যখন রূপবানের সিলেকশন করে আমাকে সালাউদ্দিন সাহেব, রূপবানের পরিচালক উনি, তখন আর সেই সময় কিন্তু হিরোইনদের একটা নাম চেঞ্জ করার একটা প্রবণতা ছিল কিন্তু পরিচালকদের। যেমন সুচন্দার নাম চেঞ্জ হয়েছে, কবরী, আমার নাম, তারপর অনেকের নাম চেঞ্জ হয়েছে। তা আমার নামটা তন্দ্রা মজুমদার ছিল, আমার নামটা চেঞ্জ তো একটা প্রবণতা ছিল একটা। আর একটা ছিল তন্দ্রা বর্মন বলে একজন মায়ের চরিত্র করতেন আর কি। ওর পরে বেবি ইসলাম ক্যামেরাম্যান, ওনার সাথে বিয়ে হয়। তো তন্দ্রা ইসলাম আর তন্দ্রা বর্মন ছিল তখন, ইসলাম হওয়ার আগে। তন্দ্রা বর্মন আর তন্দ্রা মজুমদারের মধ্যে ক্ল্যাশ লাগতো। তখন সালাউদ্দিন সাহেব বললেন যে নামটা চেঞ্জ করে, কারণ তন্দ্রা বর্মনকে অনেকে চেনে, তখন সে পুরা নাম আসছে, যার জন্য আমার নামটা চেঞ্জ করতে হলো আর কি। আপা, এই যে মানে তন্দ্রা মজুমদার এবং সুজাতার এই যে মাঝখানে আপনার যে একটা শৈশব, এই শৈশব থেকে আপনার এই জার্নিটাতে আসা, সেখান থেকে বিষয়টা কি? তন্দ্রা মজুমদার আর সুজাতার মধ্যে কোনো শৈশব ছিল না আর কি, একই ওইটা একই সাথে হয়ে গিয়েছে আর কি। যখন আমি ফিল্মে আসি, শৈশবটা আমার কাটে আমার দেশে কুষ্টিয়া। ও শৈশবটা আর তখন শৈশব মানে কি, আমাদের সময় তো শৈশবটা এখনকার মতন শৈশব ছিল না আর কি। এখন যেমন মোবাইল, টেলিভিশন, অনেক কিছু। তখন আমাদের শৈশব ছিল সকালে ওঠো, উঠে মা বলতো পড়াশোনা করো, পড়াশোনা করতাম, হাত মুখ ধুয়ে হয়তো নাস্তা খেতাম, স্কুলে যেতাম, স্কুলে গিয়ে পড়ালেখা করতাম, পড়ালেখার করার পর টিফিন পিরিয়ডের সময় হয়তো সব বন্ধুরা মিলে খেলতাম মাঠে। তখন তো আগেকার স্কুলে বড় বড় মাঠ ছিল। বাসায় আসতাম, বাসায় এসে বইটা রেখে তখন মা বলতাম একটু খাওয়া দাওয়া করে খেলতে চলে যেতাম বন্ধুদের বাসায়, কিংবা মাঠে, কিংবা যে কোনো নিজের বাসায়। এই খেলতাম, এই সন্ধ্যা লাগতো, মা বলতো পড়তে বসো। তখন তো মা, বাবা, বড় ভাই যা বলতেন সেইটাই মানে একটা ভয় ছিল আমাদের ভয়, ভেতরে। এবং ভয় ছিল, শ্রদ্ধা ছিল, এবং মানতা ছিল যে এটা এটা আমাদের করতে হবে। তো মা যেটা বলতেন সেইটা মানে আমাদের আমাদের করতে হবে, মা বলেছে এটা করতে হবে, বড় ভাই বলেছে এটা করতে হবে। এই যে একটা অনুশাসনের মধ্যে চলা যাকে বলে, এর বাইরে কি আপা কখনো আপনি এই যে যেমন আমরা ছোটবেলায় কারো গাছের ফল পাড়া বা কখনো নদীতে ঝাপাঝাপি করা, এই ধরনের কোনো কাজ করেছেন? আমাদের একটা বাড়ি ছিল 3 বিঘার উপরে, যাক এটা অনেক ঘটনা। একজন ভদ্রলোক মাকে বোকা বানায়, মানে মা 29 বছরে বিধবা হন। তো 29 বছর তো এখন কারণ কোনো অনেক মেয়ের বিয়েই হয় না। 29 বছরের 7 ভাই বোনকে নিয়ে উনি বিধবা হন আর কি। তো আমাদের বাড়িটার উপরে তার লোভ ছিল আর কি, ফয়েজ চৌধুরীর নাম করে। সে নানানভাবে মাকে ভয় দেখিয়ে তারপরে অনেক কিছু করে টোরে, মা হিন্দু ছিল, মানে আমি হিন্দু ছিলাম আর কি। তো না আমাদের বাসায় এই গরু কোরবানির সময় গরু এনে গরু জবাই করে দিত, মানে আমাদেরকে মানে উত্ত্যক্ত করা আর কি। তারপরে মাকে বাধ্য করলো ওই বাড়িটা ছাড়ার জন্যে। তারপরে আমরা চলে আসলাম একতলা একটা বাড়ি, এই 6-7 কাঠা কি 10 কাঠা হবে। ওইটা একদম গড়াই নদী, কুষ্টিয়াতে গড়াই নদীর সাথে
কুষ্টিয়া দেশটা ওই গড়াই নদীর পাশেই একদম আমাদের বাড়ি, ওখানে আমরা এসে উঠলাম। তো ওই ভাদ্র মাসে ভরা নদী, তা আমি আবার ভালো সাঁতার জানি, ওই নদীতে ঝাপাঝাপি করতাম, মা বকুনি দিত। যখন বকুনি দিত তখন চর ছিল, চরে গিয়ে উঠে বসতাম, যে মাকে বলতাম তুমি যদি না মারো তাহলে আমি আসবো, নাহলে কিন্তু আসবো না। এই যে খুনসুটি মায়ের সাথে এবং মার সাথে যে মানে অভিমান, রাগারাগি করা, এগুলো মানে ছিল। তো যখন এখন তো অনেক আচার, এখন তো মানুষ আচারই বানায় না, আর সব কিন্তু কিনতে পাওয়া যায়। তখন তো কিনতে পাওয়া যেত না, তখন কিন্তু সবাই মা, বোন, তারপরে বৌদি, এরা কিন্তু আচার বানাতো আর কি, সবাই একসঙ্গে আচার বানাতো। তা আমাদের পাড়ায় পরপর সব হিন্দু বাড়ি আর কি, তো হিন্দুরাও কিন্তু বেশি আচারগুলো বানাতো এবং আচারগুলো সুন্দরভাবে রাখতো এবং পরিশুদ্ধভাবে রাখতো, শুদ্ধভাবে, যেন কেউ কিছু মানে অনাচার যেন না হয় এরকম। তো ওখান থেকে চুরি করে খেতাম। খেয়ে যখন রোদে দেওয়া হতো বা রোদে এরকম কিছু। দিলে দুপুরবেলা সবাই ঘুমাতো। আগে তো সবাই তো দুপুরবেলায় ঘুমাতো, তখন তো কাজ টাজ ছিল না, টেলিভিশন ছিল না, তখন খালি রেডিও ছিল। তো সবাই ঘুমাতো, তখন আমরা ওই সুযোগটা নিতাম আর কি। সুযোগটা নিয়ে কারোর বাসায় লেবু, কারোর বাসায় আম চুরি করা, বড়ি চুরি করা, এইগুলো তো ছোটবেলায়। না, ধরা পড়িনি একটা কারণে, যে আমি খুব ভালো নাচ করতাম আর কি তখন আর কি। যখনই রবীন্দ্র জয়ন্তী হতো, নজরুল জয়ন্তী হতো, বা কোনো পাড়ায় ফাংশন হতো, তখন আমার ডাক পড়তো আর কি, তখন আমি যেতাম। এবং আগে যখন নজরুল জয়ন্তী এবং রবীন্দ্র জয়ন্তী হতো, ভোরবেলা আমাদের জিপে করে আমরা পুরা রাস্তা গান গেতে 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 সবাইকে ডেকে যে মনে করিয়ে দেওয়া যে আজকে রবীন্দ্র জয়ন্তী। তো এইগুলোতে আমি পার্টিসিপেট করতাম বলে মানে সব জায়গায় আমি একটু মাপ পেয়ে যেতাম। ওই ভালোবাসাটা থেকে। আচ্ছা, আপা এই যে আপনি তখন থেকে একটা সংস্কৃতির সাথে যুক্ত, এই তখন তো আমরা যতটুকু জেনেছি যে অনেক মানে গোঁড়া একটা বিষয় ছিল, যে করতে দেওয়া হতো না, বিশেষ করে হিন্দু পরিবারেও অনেক রেস্ট্রিকশন ছিল। তো সেখান থেকে আপা কি এটা আপনি কখনো ফেস করেছেন? আমি বেশি ফেস করি নাই, তবে কুষ্টিয়ার দেশটা হচ্ছে একটু সাংস্কৃতিক মানা দেশ আর কি। সেখানে নাচ, গান, নাটক, আমার ভাই নাটক করতো, আমার এক ভাই বাঁশি বাজাতো, এক ভাই তবলা বাজাতো, আমরা চার বোনই নাচ করতাম আর কি। তো যাই হোক, ওনাদের মানে আগেকার দিনে তো বেশি বড় বড় মেয়েরা নাচতো, নাচ করতে পারতো না, একটা বদনাম ছিল। তো বড় বোন আস্তে আস্তে ইন্ডিয়া চলে গেল, মেজ বোনের বিয়ে হয়ে গেল, আমি আমার সেজ বোন ছিলাম ছোটদি নাম করে। তো উনি মারা গেছেন, কেউ নাই এখন, খালি বড় বোন আছে। তো ও একটু লাজুক প্রকৃতির ছিল আর কি, তো নাচ গান বেশি করতে পারতো না। তো আমি একটু ডান পিটা ছিলাম বলে আমি নাচটা করতাম, যার জন্যে মা তখন কিন্তু উত্তম সুচিত্রার বইগুলো খুব আসতো, খুব উত্তম সুচিত্রার বইয়ের খুব পাগল ছিল কিন্তু সব মেয়েরা। তো মার ইচ্ছা ছিল যে উত্তম সুচিত্রাকে দেখার পর যে আমার যে কোনো একটা মেয়ে কিংবা একটা ছেলে হয় উত্তম কুমারের মতন হবে, নাহলে সুচিত্রা সেনের মতন হবে। তো সেই তার আশাটা, আমি সুচিত্রা সেন অত বড় আমি মাপের হই নাই বা হবও না, সে বয়সও এখনও নাই, তো ওনার কাছেও যেতে পারবো না। তবে ওনার একটা আশা ছিল যে ওরকম একটা সুচিত্রা সেনের আমার মেয়ে যেন হয়। তো সেখান থেকে মার একটা আবেগ এবং তার আশার থেকে আমি অভিনয়ে আসি আর কি। আপা এই যে যখন আপনি কুষ্টিয়া থেকে ঢাকায় আসলেন, এই জার্নিটা কি আপা খুব সহজ ছিল না, এখানে আসার? 60তে বোধহয় একটা রাইট হয়েছিল আর কি, তখন একটা বাড়ি তো নিয়ে নিল একজন, আর একটা ওই বাড়িটা খুব সুন্দর ছিল যেটা নদীর পাড়ে। আমার এখন উপলব্ধি হয়, তখন উপলব্ধি হয়েছিল না। তখন আমার বড় ভাইয়ের ফ্রেন্ড এসে বলল যে মাসিমা আপনারা এখান থেকে সরে যান, কারণ রাইট লাগবে, তো রাইট লাগলে আপনাদেরকে কিন্তু রেহাই দেবে না, আর এই আপনার মেয়ে দুটোকে হয়তো কেউ উঠিয়ে নিয়ে যাবে আর কি। তো মা ভয়ে আর কি, যাই হোক, তখন তো ভয় পাওয়ারই কথা, আজ থেকে কত বছর আগে, 60-র কথা, কত বছর আগে। তখন মা করলেন কি ঢাকায় চলে আসলেন, ওই একই কারণে যে
ফিল্মে চলচ্চিত্রে আমাকে প্রবেশ করানোর আর কি। একটা চ্যালেঞ্জ নিয়ে আসা। তো এই ঢাকায় আমরা চলে আসলাম রাইটের ভয়ে। তো এখন উপলব্ধি করি যে উনার হয়তো উনার নাম ছিল খাদিমুল আর কি, উনারও একটা লোভ ছিল যে বাড়িটা তার ক্যাপচার করার আর কি। এইভাবে তো সম্পত্তি আগেকার হিন্দুদের সম্পত্তি এভাবে চলে গেছে। আপনার থিয়েটার থেকে তারপর হচ্ছে অভিনয়ে আসা, এই এই যে আপনার থিয়েটারে যুক্ত হওয়া, ঢাকায় এসে পুরো নতুন একটা মানে আবহাওয়ায়, এটা কেমন ছিল আপা? তখন তো অনেক নাটক হতো, এখন তো নাটক টাটক দেখার আগে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনেক নাটক হতো। তো মা যে বাসে আমরা থাকতাম, তো সেই বাড়ি আলীর ছেলে ভাই সেই করতো আর কি, নাটকের সাথে জড়িত ছিল। তো মা, হ্যাঁ হ্যাঁ, তো মা বললো যে তুমি তো এরকম নাটক থিয়েটার করো, তো আমার মেয়েটাকে দেখো পারো কিনা। তো আমার একদিক দিয়ে কপালটা ভালো বলতে হবে যে আমি দুই একটা নাটক করেছি, সাইড বেশি করতে হয় নাই। আমি আমজাদ হোসেন যে ডাইরেক্টর, আমজাদ ভাইয়ের হাতে পড়ে গেলাম। আমজাদ ভাইয়ের ওখানে নিয়ে গেল, সে বলে যে এরকম তারা একটা হিরোইন চাচ্ছে, তো মায়ামৃগ নাম করে, আমি জানি না আপনি জানেন কি না, মায়ামৃগ যেটা বিশ্বজিৎ সন্ধ্যা রায় করেছিল সিনেমা আর কি। তো এই সন্ধ্যা রায়ের ক্যারেক্টারটা আমি করি আর কি, আর উত্তম কুমারের ক্যারেক্টার করেছিল আমজাদ ভাই। তো আমজাদ ভাই আমাকে দেখে ওই হিরোইনের ক্যারেক্টারে আমাকে দেয়। ওই হিরোইনের ক্যারেক্টারে আমি অভিনয় করি। তারপরে আস্তে আস্তে আমার বেশি কষ্ট করতে হয়নি আর কি, মানে দুয়ারে দুয়ারে ঘুরতে হয় নাই। ওই মায়ামৃগ করার পরে সালাউদ্দিন সাহেব আমাকে তার সিনেমাতে সিলেকশন করে। দুয়ারে দুয়ারে ঘুরতে হয়নি, এর মেইন কারণটা কি? মানে এক সময় কিন্তু, এখনো আমরা যেটা দেখি যে থিয়েটারে কিন্তু মানে অভিনেত্রী সংকট, মানে এই সংকটটাই কি আপনার এই এগিয়ে আসাটাকে এই জায়গাটাতে মানে কি বলবো, ভূমিকা রেখেছে? এগিয়ে আসাটা আমি তো তখন একদম ছোট, আর এখন পাওয়া যাচ্ছে না। আমি এখন তো বিশেষ থিয়েটারও করি না, নাটকও করি না, সেরকম ডাকেও না, এরকম স্টেজ হয়ও না। আর এখন যারা করে তারা হচ্ছে এক একটা গোষ্ঠীর সাথে সম্পৃক্ত থাকে, আমি সেটা সম্পৃক্ত নাই। কারণ সেটা আমি ব্যাপারে বলতেও পারবো না যে মেয়েরা কেন আসতে পারছে না। তখনও যে পরিচালকরা তখন দেখতো যে কোন বাসার মেয়েরা আসতে পারবে, তারা কিন্তু নিয়ে আসতো, তাদের বাসায় যেত, যেই বলতো যে আপনার মেয়েটাকে দিবেন কি না, বলতো, বলার পর তারপরে হয়তো দিলে নিয়ে আসতো, না দিলে হয়তো আনতো না। এটা আগে সিনেমাতেও ছিল আর থিয়েটারও ছিল। আপনার এটা কি মনে হয় আপা, যে এটা কি যুগের সাথে যে একটা মানে গ্যাপ বা যেই ব্যবধানটা তৈরি হয়েছে, এইটার অভিনয়ের যে জায়গাটা, এটা কেন? আমি না কোনো অভিনেতা বা অভিনেত্রীকে আমি দোষ দিব না, পরিচালকের দোষ দিব না। কারণ আগে তো এত ইউটিউব ছিল না, টেলিভিশন ছিল না, এখন তো অনলাইন ছিল না, এখন তো অনেক কিছু হয়ে গেছে আর কি। আগে খালি সিনেমা ছিল, সিনেমার রেডিও ছিল, রেডিওটা তো মানুষ দেখতে পেত না। তো আমরা যখন অভিনয় করেছি তখন আমাদের কিন্তু এক হলে সুচিত্রা উত্তমের ছবি চলছে, এক হলে সুজাতা রাজ্জাক, সুজাতা আজিম, আর এক হলে মোহাম্মদ আলী জেবা, আর এক হলে ইংলিশ ছবি চলছে। তার মধ্যেও কিন্তু আমাদের সিলভার জুবিলি হয়েছে, গোল্ডেন জুবিলি হয়েছে। আমার যেটা অভাব আমি ফিল করি আর কি, আমি যেটা ফিল করি যে আমাদের এখানে গল্পটা নাই। আমার হচ্ছে সবাই বলে কি যে এখন মারামারি সব, হ্যাঁ মারামারির মধ্যেও কিন্তু গল্প আছে। আপনি নানান দেশের পাশের দেশে দেখেন, মাকে নিয়ে গল্প হচ্ছে, ফাইট আছে, কিন্তু কি মানে মারামারি করছে, তার মধ্যে মায়ের একটা ইয়ে আছে, সেন্টিমেন্ট আছে, বোনের সেন্টিমেন্ট আছে। আমার কথা হচ্ছে মারামারি যতই করো, সেন্টিমেন্ট না থাকলে কোনো কিছুতে হবে না। একটা সেন্টিমেন্ট আনতে হবে, যেটা দর্শকদের, আমি স্ক্রিনে বই চলবে যে সিনেমা হলে, এই স্ক্রিনের মধ্যে আমাকে দর্শকদের ঢুকাতে হবে, তাহলে সে বই সুপারহিট হবে।
আপা আমি শুনেছি যে আপনার সিনেমার সেটে মানে শুটিং সেটে সবসময় আপনার বেশিরভাগ সময় আপনার মা যেতেন। তার মানে মায়ের সাপোর্টটা মানে কতটা? তো আপনার এরকম কি কোনো মানে স্মৃতি আছে মায়ের সাথে শুটিং সেটে যে যেটা খুব এখনো মনে করলে আপনার সেই জায়গায় ফিরে যেতে ইচ্ছা করে? না, ফিরে যেতে ইচ্ছা করলে তো ফিরে যাওয়া যায় না। যেমন ধরেন আমি আতা ভাইয়ের একটা বই খানাতা, পরিচালক, উনি পরিচালক ছিলেন, মিউজিক ডাইরেক্টর ছিলেন, ডাইরেক্টর ছিলেন, তো অভিনেতা ছিলেন। তো ওনার রাজা সন্ন্যাসী বলে একটা সিনেমা হয়েছিল, ওটার মধ্যে ছিলেন আনোয়ার ভাই, আমি আর আজিম সাহেব। আজিম সাহেব ওই যে রাজেন্দ্রপুরের যে রাজা আছে না, তার দুটো বই হয়েছিল, কিন্তু একটা করেছিল শওকত আকবর আর শবনম, আর একটা করেছিল আজিম সাহেব আর কে করলো, আজিম সাহেব শবনম করলো বোধহয়, আর একটা ওই আজিম সাহেব আর শবনম করলো, শবনম আপা। আর আমি করেছিলাম একটা সন্ন্যাসিনীর। তো আমরা সীতাকুণ্ডে গেছি। তা আমার 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 হাতে কুমণ্ডল, তারপরে এখানে রুদ্রাক্ষী মালা, গলায় মালা, তারপরে এক পেঁচা শাড়ি পরা গেরুয়া। তো আমাকে আগেকার দিনে তো পরিচালনা করতো কি, যখন যে সিকোয়েন্সটা আসতো ওরকম ধরনের, তখন করতে সেই আর্টিস্টটাকে একটু আলাদা বসায় রাখতো আর কি, যে তুমি একটু চিন্তা করো, তাহলে তুমি ওটার মধ্যে ভালো অভিনয় করতে পারবা। তা একটা অনেক বড় জায়গা, একটা আতা গাছ, লম্বা আতা গাছ, তো ওইখানে আমার একটা শুটিং করবে আর কি। তো আমাকে বললো যে তুমি সুজাতা, তুমি এখানে বসে থাকো, তুমি এখানে ভিড়ভাট্টার মধ্যে যাওয়ার দরকার নেই। তো মেকআপটা তো আকবর ভাই দিয়েছিলেন, আগেকার মেকআপ তো খুব সুন্দর হতো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর কি। তা আমি কুমণ্ডল হাতে, হাতে ত্রিশূল, মাটিতে রাখা অনেক গিথানো, হাতে কুমণ্ডল, আমি বসে গাছের নিচে বসে তাকায় রয়েছে সামনের দিকে। তো আমি জানি না আর কি। তো সবাই দেখি অনেক, যারা সীতাকুণ্ডে তীর্থে যাচ্ছে অনেকে, তো সবাই প্রণাম করে করে যাচ্ছে আর কি। আচ্ছা, আপনাকে মানে আমি কিন্তু অনেক দূরে, আচ্ছা তো প্রণাম করছে, তো আমি অত, তখন তো আমার বয়স খুব অল্পই। তারপরে আজিম সাহেব বসা, আনোয়ার ভাই বসা, তাদেরকে দেখে প্রণাম করে করে যাচ্ছে। তা আমি বুঝছি যে তারা বুঝছে যে এটা বোধহয় সন্ন্যাসী আসছে। হ্যাঁ। তারপরে আমার শট শেষ হয়েছে, গানের শট শেষ হওয়ার পর আমি আসছি মায়ের কাছে। তো মা বললো কি, জানিস কি হয়েছে? আমি কি বলে যে এখান থেকে সব তোকে, তারপর ওই আজিম রে, আনোয়ারকে প্রণাম করতে করতে যাচ্ছে। এই রকম ঘটনা আর কি। তো আমাদের জীবনে এই যে সত্যি যে একটা ঘটনা, এটা এখন পাওয়া যাবে না। এখন কোনো দৃশ্য করতে গেলে এটা, কারণ এখন সবাই জানে শুটিং কি, আমাদের চেয়ে কিন্তু জনতারা জানে মেকআপ কি। আমাদের চেয়ে কিন্তু অনেক মেয়ে, অনেক মানে বাইরের মেয়ে অনেক ভালো মেকআপ করে। তো এখন হয়ে গেছে, এখন ফাঁকি দেওয়াটা খুব মুশকিলের ব্যাপার। এখন ফাঁকি দেওয়া চলবে না। তো আগে কি আমরা ফাঁকি দিছি? না, আগে ফাঁকি দিইনি বলে আজকে সবাই আমাদের মনে রেখেছে আর কি। আপা আপনার সবগুলো কাজের মধ্যে সবচেয়ে বেশি যখন আপনি মানে স্ক্রিনে আসেন এবং বাংলাদেশের প্রতিটা মানুষ যখন আপনাকে চেনে রূপবানের মধ্যে দিয়ে, এই যে রূপবানের খ্যাতি, তখন এটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে অনেক সময় কিন্তু আমাদের ক্যারেক্টারের জন্য যেই বয়সের মানুষ দরকার বা অভিনেত্রী বা অভিনেতা দরকার, আমরা কিন্তু সেই বয়সের পাই না। তো সেই সময় দেখা যায় এটা কিন্তু আপনার সাথে চলে গিয়েছিল যে একদম 12 বছরের বয়সের একটা ক্যারেক্টার লাগবে এবং সেটা আপনি। এই সময়ে যেই অভিনয়ের মধ্যে এই যে ভার্সেটাইল ক্যারেক্টারের যে ক্যারেক্টারাইজেশন, যে প্রথম ছবির প্রথম অবস্থায় একটা ক্যারেক্টারে যখন আপনি হচ্ছে রহিমকে নিলেন, তার পরবর্তীতে ছবির মাঝখানে এবং যত এই যে আপনার মালিনীর দৃশ্য এক এক করে যে ক্যারেক্টারাইজেশন চেঞ্জ, এইটুকু বয়সে এটা আপনি কিভাবে সামলেছিলেন? সম্পূর্ণ পরিচালকের কৃতিত্ব দেব। কারণ হচ্ছে যে একটা আর একটা তো নিজেদেরও একটা অভিনয় নিপুণতা থাকে, অভিনয় নিপুণতা থাকে। আর আমি বললাম তো পুরাটা দিব পরিচালকের কৃতিত্ব আর কি। তারা জানে কিভাবে একটা শিল্পীকে
তৈরি করে নিতে হবে। সে একটা আর্টিস্ট কিন্তু কাদা মাটির মতন হয়, কিন্তু একটা প্রথম যখন একটা শিল্পী আসে, যখন নতুন আসে, তখন কিন্তু সে মাটি থাকে, তাকে যেভাবে তৈরি করা যায় সে কিন্তু সেভাবে তৈরি হয়। তো যেমন আগেকার পরিচালকরা, আমি কামাল আহমেদের যেমন অশ্রু দিয়ে লেখা কামাল ভাইয়ের কথা স্মরণ করি। যেমন আমরা যখন শুটিং করতাম তখন উনি আমাকে বলতেন, আমাকে খেতে দিতেন না আর কি, ওই ভাত খেতে দিতেন না। তখন ওই যে শুকনা চিকেন টিক্কা ছিল আর ওই চাপাতি ছিল আর কি, বড় আর কি, এখন এটা পাওয়া যায় না, চাপাতি বড়, ওইটা খেতে দিত আর কি। আর তখন তো অনেক সস্তা ছিল সব জিনিসপত্র, এত বড় বড় কই মাছ, রুই মাছ, এত সব রান্না টান্না হচ্ছে, কিন্তু ভাত কোনো সময় খেতে দিবে না। আর মাকে বলতো, মাসিমা ও যেন বাসায় ভাত না খায়, যদি খায় তো যেন অল্প করে খায়। এই যে গাইডনেসটা, এটা গাইডনেস। এবং আর রূপবানের কথা যেটা বললেন যে আমাকে দিয়ে অভিনয় করিয়ে নেওয়াটা, এটা একটা পরিচালকের দক্ষতা থাকতে হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে সুজাতার ভেতর থেকে যেই প্রতিভাটা বের করার কৃতিত্ব আপনি পরিচালকের। অসাধারণ। এই যে আপনি রূপবান চরিত্রটা অভিনয় করলেন, চরিত্রের আমরা অনেক সময় শুনি যে চরিত্রের প্রভাব ব্যক্তিগত জীবনে পড়ে, মানে ওই চরিত্রটাকে যখন আমরা ধারণ করি এটা আমাদের ব্যক্তিগত জীবনে প্রভাব পড়ে। আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে যে কোনো চরিত্র করেছেন এবং তার প্রভাবটা অনুভব করেছেন পরবর্তীতে আপনার জীবনে? না, এরকম প্রভাব পড়ে না, কারণ আমি যেমন ধরেন যে সব অভিনেত্রীর কথা বলবো, যেন আমরা ডায়লগ মুখস্থ করে ডায়লগটা বলি, অভিনয় করে চলে আসলাম, ব্যাস শেষ। আবার ক্যারেক্টারটা থেকে বের হয়ে যাওয়া, হয়তো বাসায় এসে চিন্তা করলাম যে এটা হলো কি হলো না, না হয়েছে। আর তারপরে তো ওটা করা যায় না, আগে তো সঙ্গে সঙ্গে দেখা যেত না, এখন যেমন সঙ্গে সঙ্গে ক্যামেরায় দেখা যায়, তখন তো দেখা যেত না, দেখতে গেলে 3 দিন টাইম লাগতো, ওটাকে আবার কি প্রিন্ট করবে, কি ধুবে, কি কত ল্যাবে যাবে। তো এটা আগে আমাদের সংশোধন করেই তারপরে আমাদের এটা করতে হতো আর কি। আপা, ওই যে 12 বছর বয়সে এই যে রূপবানের যে খ্যাতিটা, এটাকে আপনি কিভাবে সামলেছিলেন আপা? আমি তো সামলাই না, মা, মা সামলেছে। তখন আমি যদি এই বয়সে যদি রূপবানটা হতো, তাহলে তো আমি বলতাম যে আমি এত না নিলে আমি যাব না, এবং গর্ব করতাম না। কিন্তু আমার যে অভিনয়ের দক্ষতা এবং আমার যে যে পারিশ্রমিক, এটা আমরা তখন পারিশ্রমিক চাইতাম না, আমরা চাইতাম অভিনয়টা কেমন করব, আমরা ক্যারেক্টারটা কোনটা ভালো পাবো আর কি। তো আমি তখন এত জনপ্রিয়তা পেয়েছি যে আমি রাস্তায় বেরোতে পারতাম না। এবং আমার বাসায় ময়মনসিংহ থেকে, তারপরে কুমিল্লা থেকে, তারপরে ঢাকার থেকে মানুষে মাছ, মানে এত তরকারি খাওয়া নিয়ে যেত যে ড্রয়িং রুম ভরে যেত আর কি। কই মাছ, রুই মাছ, গুড়, তেল, চাল, ডাল, মানে এমন কিছু বাদ নাই যে নিয়ে যেত না। মা করতো কি, অনেকের না করতো যে তোমরা একটা নিয়ে আসবা না, তাহলে কিন্তু আমি তোমাদের মানে দেখতে দিব না রূপবানকে। এবং ওরা চলে যাওয়ার পর আমরা পাড়ায় বিলাতাম অনেক তরকারি আর কি। অনেক মানে এত জনপ্রিয়তা যে আমি কোনো জায়গায় পরে যে হাসান ভাই ছিল, হাসান ইমাম সাহেব, তারপরে আনোয়ার ভাই, তারপরে মেজবা, অনেকে নাম জানে না, ভুলে মানে দেখেই নাই, মেজবা মামা আমি বলতাম, আর কোনো একজন ক্যারেক্টার ছিলেন আক্তার ভাই, আমরা সবাই একটা গ্রুপ ছিলাম নাটক করার জন্যে। খুলনায় গেছে নাটক করতে, আমি নাটক করতে পারি নাই, এত ভিড়, এত মব হয়েছিল যে এসপি, ডিসি সাহেব আর ওসি সাহেব বললো যে আমরা এই রিস্কটা নিতে পারবো না, ওনাকে ঢাকায় পাঠিয়ে দেন। আমাকে কুমিল্লায় রাখলো না, আমাকে ঢাকায় পাঠিয়ে দিল আর কি, যে বলে এটা রিস্ক হয়ে যাবে আমাদের। এই যে আপনি বললেন যে বিভিন্ন পরিচালকের কাছ থেকে আপনি এই যে শিখেছেন, আপনার সবার থেকে যে মানে কোন পরিচালকের সঙ্গে আপনার মানে শেখার সম্পর্কটা সবচেয়ে বেশি ভালো ছিল? যে আমাদের আগে ছিল সহানুভূতি, স্নেহ, মমতা, ভালোবাসা, এটা সব পরিচালকের মধ্যে কিন্তু ছিল, কারোর হয়তো কম কিংবা বেশি কিন্তু ছিল। তো এই স্নেহ মমতা সবার কাছ থেকে পেয়েছি এবং ভালোবাসা পেয়েছি।
আদর পেয়েছি, যার জন্যে কারোর কাছ থেকে আমি কম বলতে পারবো না যে আমি এর কাছ থেকে পাই নাই, কম পেয়েছি, এর কাছ থেকে বেশি পেয়েছি। আপা, আপনার প্রত্যেকটা চরিত্রে মানে একজন শিল্পীর প্রত্যেকটা সৃষ্টি তার সন্তানের মতো। এই যে আপনার মধুবালা, রূপবান, আরো অসংখ্য আপনার চরিত্র, এই চরিত্রগুলোর মধ্যে আপনার প্রিয় চরিত্র সবচেয়ে কোনটা? আমার প্রিয় চরিত্র, আমার তো যেমন আমি একটু লাকি আর্টিস্ট বলবো আল্লাহর রহমতে, আমার প্রতিটা ছবি কিন্তু খুব সবই সুপারহিট। পাতালপুরি রাজকন্যা, রূপবান, অশ্রুদে লেখা, টাকার খেলা, প্রতিনিধি। আপনি প্রতিনিধির ক্যারেক্টার দেখেন, এটা বাদ দিতে পারবো না যে ক্যারেক্টারটা। টাকার খেলা দেখেন, বাদ দিতে পারবো না। অবুঝমন দেখেন, বাদ দিতে পারবো না। রূপবান দেখেন, বাদ দিতে পারবো না। অশ্রুদে লেখা দেখেন, বাদ দিতে পারবো না। মধুবালা বাদ দিতে পারবো না। পাতালপুরি রাজকন্যার যে ক্যারেক্টারটা বাদ দিতে পারবো না। আমি কাকে বলবো যে তুই আমার আপন, তুই আমার পর। চমৎকার আপা, খুবই সুন্দর বলেছেন যে আসলে একটা সন্তানকে ছেড়ে আর একটা সন্তান প্রিয় করা যাবে না। আপা, এমন কি কখনো হয়েছে যে আহ, মানে পাগল কোনো ভক্তের পাল্লায় পড়েছেন যে আপনার একদম ডাই হার্ট ফ্যান? আগে আমরা এই ইয়েতে যেতাম, মার্কেটে কম যেতাম, সিনেমাতে কম যেতাম, কারণ পরিচালকদের নিষেধ ছিল যে তোমরা রাস্তায় কম বেরোবা, কারণ আমাদের দেখার জন্য কিন্তু পাবলিক ভিড় করে। তোমরা যদি রাস্তায় বেরো, তোমাদের যদি সবসময় মানুষ দেখে, তাহলে কিন্তু স্ক্রিনে দেখবে না আর কি। তো আমরা সেরকম বেরোতাম না। তো আমি যখন রূপবান করি, রূপবানে একটা গান ছিল, গানের একটা বাঁশ, পাহাড়ে একটা বাঁশের উপরে একটা কাপড় শুকাচ্ছি, রহিমকে, রহিম তাজেলের প্রেমে পড়ে গেছে, তো আমি ওটা একটা দুঃখের গান গাচ্ছি। তো ওই রূপবান শেষ হয়ে গেছে, রূপবান রিলিজও হয়ে গেছে। তারপরে রূপবান তো বছরকে বছর চলছে, এক একটা সিনেমা হলে নামছে না, 2 বছর ধরে সিনেমা হলে চলছে, কোনো হলে 6 মাস। এই যেখানে চলে সেখানে বসে যায়, কি বলে, বাজার বসে যায়, হাট বসে যায়। এবং এই রূপবানটা একটা মাত্রই ছবি, যে ছবিটা যে গ্রামের মেয়েদেরকে বাসার থেকে বের করে সিনেমা হলে নিয়ে আসে। আগে কিন্তু মেয়েরা কিন্তু সিনেমা হলে যেত না, খুব কম যেত, টাউনের মেয়েরা যেত, কিন্তু অজপাড়া গায়ে যারা, তারা কিন্তু যেত না। কিন্তু এই রূপবান কিন্তু এই মেয়েদেরকে নিয়ে আসে। মেয়েরা গরুর গাড়ি করে ওই যে সামনে পর্দা দিয়ে তারপরে সিনেমা হল, তখন সিনেমা হলে কিন্তু মেয়েরা যে থাকতো, মেয়েদের সামনে একটু পর্দা থাকতো। যখন সিনেমা চলতো তখন পর্দাটা সরাই দিত, আর যখন ইন্টারভেল হতো তখন পর্দাটা কিন্তু টেনে দিত। আগে কিন্তু এরকম নিয়ম ছিল, এটা আমিও পেয়েছি আর কি। তো আমি যখন 13 নম্বর ফেক ওস্তাগারলেন করি, তখন আমাকে সালাউদ্দিন মামা বললেন যে সুজাতা, একটা মজার ব্যাপার শোনো। আমি যে কী হয়েছে মামা? তো বললো যে তুমি যে বাসটা ধরে গান গাইছিলে না রূপবানে, ওটা না নিলামে উঠেছে। আচ্ছা। এটা কিন্তু অনেক জায়গায় বলেছি আমি। তার যে নিলামে উঠেছে, তার মানে কীরকম ব্যাপার মামা? তো বললেন যে নিলামে উঠেছে, ওইটা দুয়ানা দামের বাস, ওটা 360 টাকা দিয়ে বিক্রি হয়েছে। 300, হ্যাঁ। তা আমি 360 টাকা বলে, আমি কে কিনলো এটা? তো যাই হোক, এটা আমি যাই হোক, ওটা ইয়ে গেল। বলো যে তোমার, আমি একটা শাড়ি পরা ছিলাম, ব্লাউজ পরা ছিলাম, ওই একটা গান ছিল, মানে রূপবান অর্ধেকটা ওই কস্টিউমটা পরা ছিল, ওইটা চেয়েছিল সিলেটের লোক, তো উনি দেন নাই, বলে যে না এটা আমি দেবো না। মানে দেখেন আগেকার পরিচালকটা কতটা মানে শিল্পীকে সম্মান করতো, যে ব্লাউজটা শাড়িটা দিল না, বললো যে না ও ইউজ করছে, এটা কে কীভাবে ইউজ করবে, তো এটা কিন্তু দেয় নাই, সেটা দেয় না, সেটা নষ্ট করে ফেলছে। আপা, আপনি যে বলছিলেন যে আপনার সময়ে এমন মানুষদেরকে আপনি সিনেমা হলে নিয়ে গেছেন, এমন মহিলাদেরকে আপনি সিনেমা হলে নিয়ে গেছেন গ্রাম বাংলার, যারা কখনো সিনেমা হলে যেত না। কিন্তু এখন কিন্তু দৃশ্যটা মানে পুরোটাই উল্টো, যে এখন কিন্তু সিনেমা হলে সুযোগ থাকার পরও যেতে চায় না। এই জায়গাটাকে আপনার কিভাবে দেখছেন? যেতে চায় না, একটা কারণ হচ্ছে যে ড্রয়িং রুম মুখী হয়ে গেছি আমরা বেশি। কারণ ধরেন টেলিভিশন চলছে, তারপরে একটা অ্যাড হলো, সঙ্গে সঙ্গে কেউ একটু চা বানায় নিল, কিংবা এটা কিসগুলো, একটা ড্রয়িং রুম মুখে গেছে এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আগেও বলেছি যে
আমরা যখন অভিনয় করেছি তখন আমাদের গল্পগুলো কিছু খুব সুন্দর ছিল, পরিচালক সুন্দর ছিল। আমি বলবো না যে এখন পরিচালকরা সুন্দর না, ক্যামেরাম্যানরা সুন্দর না, এটা বলবো না, কিন্তু আমার কথা হচ্ছে যে একটা কথা, যে আমাদের গল্প চিত্রনাট্যটা ভালো হতে হবে। যদি গল্পটা ভালো হয়, গল্প যদি আমাদের টেনে নিয়ে যায়, তাহলে মানুষকে ওই স্ক্রিনের মধ্যে নিয়ে যাবে। গল্পটাকে নিয়ে যেতে হবে। ওই যুগের যেমন এখন আমরা অনেকে বলে স্লো ছবি, আবার অনেকে বলে যে দেখতে ভালো লাগে। তো এখনকার যুগের ছবি করে সেই হিসাবে গল্প করে আমাদের সেই গল্পটাকে টেনে নিয়ে যেতে হবে। সেজন্যে আমাদের পরিচালক, আমাদের ক্যামেরাম্যান, আমাদের এডিটার, আমাদের রাইটার, সবাইকে একত্রিত হতে হবে, যারা আগে একত্রিত হতো। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আপা, আপনি যদি একটু ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শকদের কি বলবো, দর্শকরা তো আমাদের চেয়ে অনেক ভালো বোঝে। দর্শকদের একটা কথা বলবো যে আপনারা বিদেশি ছবি বা ছবি দেখেন, তো ওই তাদের পাশে পাশে আমাদের ছবিটাও দেখুন। আমরা যে সিনেমা করি, আমাদের নতুন প্রজন্মরা যে এত ভালো ভালো ছবি করছে, সুপারহিট হচ্ছে, এগুলো দেখেন, ওরা উৎসাহিত হবে এবং আমাদের ইন্ডাস্ট্রিও বাঁচবে। আমরা এফডিসিতে আবার আসা যাওয়া করতে পারবো, এফডিসি আরও ভরপুর হয়ে যাবে। আপনাদের আশীর্বাদ আছে বলে আমাদের নতুন প্রজন্মরা ওরা অভিনয় করে এখনও টিকে আছে।